শিরিন সুলতানাকে উচ্চমাত্রায় ঘুমের ওষুধ দিয়েছিল আরাফ। সিএনজি ড্রাইভারকে কোর্ট বিল্ডিংয়ের সামনে পাঠানোর ব্যবস্থা করেছিল তুর্য আর ইভান। অপহরণকারী ভাড়া করেছিল ইমন ও তাহমিদ। তারা শিরিন সুলতানাকে 5 জনের হাতে দিয়ে চলে যেতেই আরাফ আর তাহমিদ শিরিন সুলতানাকে এই আবদ্ধ ঘরে রেখে এলো। এরপর 5 জন মিলে বাকি খোলা স্থানে ইট বসিয়ে সিমেন্ট লাগিয়ে দিল। এই ইট ভেঙে বের হওয়া শিরিন সুলতানার পক্ষে কখনোই সম্ভব না। আরাফ হাত ছেড়ে বলল, এখানে আশা কারো পক্ষেই সম্ভব না। আসলেও ততদিনে শিরিন সুলতানার নাম মুছে যাবে পৃথিবীর পাতা থেকে। ইভান বলল, এই মহিলা আহনাবকে অনেক কষ্ট দিয়েছে। আহনাবের জন্যই ছটফটিয়ে কেঁদেছে। এবার এই মহিলা ছটফট করতে করতে মরবে। এটাই এর শাস্তি। তুর্য বলল, আবরারের সাথে এবার ন্যায় বিচার হয়েছে। আমির আঙ্কেল, রিয়াজ আঙ্কেল, আহনাফ, টুইঙ্কেল সবার সাথে অন্যায় হয়েছে এবার। তাহমিদ বলল, আইনের চোখে কুপুরিকারীদের কোনো শাস্তি নেই। আল্লাহর আইনে এর শাস্তি ভয়ঙ্কর। এই মহিলা বেঁচে থাকলে আহনাফের জীবনের শান্তি কখনোই আসবে না। এর মৃত্যুই আমাদের নিশ্চিন্তে বাঁচতে দেবে। আরাব বলল, আল্লাহ এমন ভয়ঙ্কর মা কাউকে না দিক। আজ সে বুঝবে কারো জীবন অন্ধকার করতে চাইলে কতটা অন্ধকার নিজেকে ঘিরে ধরে। যতক্ষণ মৃত্যুর ফেরেশতা আসবে না শিরিন সুলতানা ততক্ষণ মৃত্যুর জন্য ছটফট করবে। আর একবার মরলে সোজা তার আসল ঠিকানায়। পৃথিবীর আদালতে হয়তো আমরা 5 জন আজ থেকে খুনি, কিন্তু মনের আদালতে ইনসাফ করেছি। আমার ভাইকে মুক্তি দিয়েছি। আই হ্যাভ নো রিগ্রেট। 5 জন নিজেদের মোটর সাইকেলে উঠে বসল। এক নজর আবদ্ধ ঘরটির দিকে তাকিয়ে হেলমেট পরল। মিনিট খানিকের মধ্যেই বেরিয়ে পড়ল একটি জঙ্গল থেকে। তাদের চোখ জোড়া আজ উজ্জ্বল হয়ে আছে। ওদিকে যন্ত্রণায় ছটফট করতে লাগলেন এক নিকৃষ্ট জীব, যে তার একটিমাত্র জীবনেই নারী, মা, স্ত্রী, বউ, মানুষ, এমনকি বান্দা হিসেবেও ব্যর্থ প্রমাণিত হয়েছেন। 2 দিন পর 6 জন একত্রে ছাদে বসল। তাদের কথোপকথনের মাঝে রুহানি এলো। আরাফ রুহানিকে দেখে চুপ হয়ে গেল। এই কয়েকদিন বেশ চুপচাপ ছিল রুহানি। কিছুদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিল থাকতে। 3 দিন থেকেই চলে এসেছে আজ। আরাফ ক্ষীণ কণ্ঠে বলল, কিছু বলবে? রুহানি 6 জনের সামনে এসে দাঁড়ালো। সবাই এবার রুহানির দিকে তাকালো। তুর্য বলল, কিছু হয়েছে? রুহানি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অরুর সাথে কথা হয়েছিল আমার। অরুর নাম শুনে চমকে রুহানির দিকে তাকালো আহনাফ। রুহানি আহনাফের দিকে তাকিয়ে বলল, আসলে ও আমাকে একটা কথা বলেছে যেটা জানানো উচিত। ইভান বলল। কি? রুহানি আরাফের দিকে তাকিয়ে বলল, অরু ইমানকে ভালোবাসে না, ও হিমালয়কে ভালোবাসে, লেখক হিমালয়কে। ইমান এতদিন হিমালয় সেজে অভিনয় করেছিল, রুতবাই নাকি এসব করতে বলেছিল, কিন্তু অরু ইমানকে কখনো ভালোবাসেনি, ও হিমালয়কে ভালোবাসে। আহনাফ চোখ নামিয়ে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করল। বাকি 5 জন আহনাফের দিকে তাকিয়ে রইল। রুহানি পুনরায় বলল, অরুর দ্বিতীয় ভালোবাসে হিমালয়, ও আমাকে বলেছিল কথাটা আহনাফ ভাইকে জানাতে। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো রুহানির দিকে। আরাফ আহনাফের কাঁধে হাত রেখে বলল, তুই? আহনাফ আরাফকে থামিয়ে দিয়ে উঠে চলে গেল। রুহানি মলিন মুখে বলল, আমি ভাইয়াকে কষ্ট দিতে চাইনি, এমনিতেই ডিভোর্স লেটার পাঠিয়েছেন উনি, কিন্তু অরু আমাকে জোর দিয়ে বলেছে এটা ভাইয়াকে জানাতে। তাহমিদ ভ্রু কুঁচকে বলল। তাহলে অরু কি জানে হিমালয়কে? এদিকে আহনাফ ঘরে ঢুকে মেঝেতে বসে পড়ল। বুকে হাত চেপে ধরল। ভীষণ হাত কাঁপছে তার। হঠাৎ 4 দেয়াল থেকে ভেসে আসতে লাগলো অরুণিকার ঝাঁঝালো স্বর, তুমি হিমালয় হওয়ার যোগ্য না, তোমার মা যেমন তুমিও তেমন। আহনাফের চোখ ভিজে উঠল। ক্ষীণ কণ্ঠে বলল, তুই যদি কখনো জানতে পারিস হিমালয়কে, তখন কিভাবে ভালোবাসবি তাকে? তুই আবার ঠকে যাবি অরু। আমি তোকে আবার ঠকাতে পারবো না। আমি আবার তোর মন ভাঙতে চাই না। পুরো এলাকায় মরিচবাতি চলছে, কিন্তু বিয়ের কোণে নিখোঁজ। পুরো বাড়িতে উত্তেজনা বিরাজ করছে। অস্থিরতা ফুটে উঠেছে রুতবার বাবা মার চোখে মুখে। এদিকে তুর্যের অফিসের সামনে বধূভেশে দাঁড়িয়ে আছে রুতবা। তার চোখ ভর্তি জল। 2 হাত জোর করে সে আকুল গলায় তুর্যকে বলল,
আমি আপনাকে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার কি যে কষ্ট হচ্ছে তুর্য, আমাকে একবার ক্ষমা করে আমার হাতটা ধরুন। আপনি যদি অন্য কাউকে ভালোবাসেন আমার কোনো সমস্যা নেই, আমি সব মেনে নেব। আমাকে অন্তত আপনার স্ত্রীর অধিকারটা দেবেন প্লিজ। উপমা তুর্যের পিছনে দাঁড়িয়ে আছে। রুদ্বার আকুল আবেদন শুনে তার চোখে জল ভিড় করতে লাগলো। তুর্য এবারও খালি হাতে ফিরিয়ে দিল রুদ্বাকে। রুদ্বা বলল, আমার বিয়ে এদেশের স্বনামধন্য ব্যবসায়ীর পুত্রের সাথে হচ্ছে। আমি যদি অনেক ক্ষমতা পাই আপনাকে ছিনিয়ে নেব। শখের মানুষকে কেড়ে নেওয়ার মধ্যেও শান্তি আছে। উপমা আর রুদ্বার চোখাচোখি হলো। রুদ্বা চোখ মুছে বলল, আমি খুব শীঘ্রই মিস্টার আসিফ ইকবালের পুত্রবধূ হতে যাচ্ছি। এরপর কিন্তু আমার ক্ষমতার কাছে তুর্য শেখের প্রভাবও টিকবে না। আসিফ ইকবাল নামটা শুনে চমকে উঠল উপমা। রুদ্বা গাড়ি নিয়ে চলে গেল। উপমা ক্ষীণ কণ্ঠে তুর্যকে বলল, আপনার ওনাকে আটকানো উচিত। মেয়েটা আপনার সাথেই ভালো থাকবে। তখনই ম্যানেজারের হাত ধরে তুর্না চলে এলো। একটু আগে আইসক্রিমের বায়না ধরেছিল সে। ম্যানেজারকে পাঠিয়ে দিয়েছে আইসক্রিম আনতে। সেও আইসক্রিম ফ্লেভার পছন্দ করবে, তাই চলে গেল। তুর্নাকে দেখেই তুর্য তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুর্য শেখের ভালো থাকা তার মেয়েদের সীমাবদ্ধ। আমি খুব ভালোবাসি আমার ট্রেনাকে। তুর্না তুর্যের গালে চুমু খেয়ে বলল। উপমার চোখ ভিজে উঠল। 2-3 বার মাশাল্লাহ বলে ফেলল সে। তুর্য তুর্নাকে কোলে নিয়ে উপমার দিকে তাকালো। দুজনের মনের পথ সমান্তরাল গতিতে চলছে, অথচ আকর্ষণ সেই আগের মতোই। তুর্য উপমার দিকে তাকিয়ে মনে মনে বলল, ট্রেনার মাকে ভালোবাসি আমি। সে যদি আমার মতো করে ভালোবাসতো আমার কোনো দুঃখই থাকতো না। উপমা চোখ বন্ধ করে ভাবল, যদি সব বাধা কাটিয়ে আগলে রাখতে পারতাম সেই ভালোবাসা, কতটা ভাগ্যবতী হতাম আমি। জানালার ধারে দাঁড়িয়ে আছে রুহানি। দরজা খোলার শব্দেই কেঁপে উঠল সে। দ্রুত চোখ মুছে পেছন ফিরে তাকালো। আরাফকে দেখে ভেতরটা হু হু করে উঠল তার। আরাফ নিঃশব্দে ঘরে ঢুকলো। মনোযোগ দিয়ে তার হাতঘড়িটা খুলে বেডসাইড টেবিলে রাখলো। চশমাটাও খুলে রাখলো সেখানে। দৃষ্টি নামিয়ে রেখেছে সে। বিছানায় বসে বাতি নিভিয়ে দিল আরাফ। রুহানি এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে। আরাফ বাতি নিভিয়ে দিতেই সে বিছানায় এসে বসলো। দুজন দুদিকে ঘুরে বসে আছে। উভয়ের মুখে কোনো কথা নেই। এসি বাড়িয়ে শুয়ে পড়ল আরাফ। বারান্দার বাতি জ্বালিয়ে দিয়েছিল সে, পর্দা টেনে রাখা। তবুও হালকা আলো রুমে প্রবেশ করছে। আলোয় আরাফকে মনোযোগ দিয়ে দেখছে রুহানি। বেশ কিছুক্ষণ পর আরাফ বলল, আমি কি ঘুমিয়ে যাব? রুহানি বেশ বুঝলো আরাফের প্রশ্নের মর্মার্থ। সে নিঃশব্দে শুয়ে পড়ল আরাফের পাশে। প্রতি রাতের মতোই আরাফ রুহানির দিকে ফিরল। দ্বিধা নিয়ে রুহানির হাতে হাত রাখল। কিন্তু রুহানি আজ চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করতে চাইছে না। সে চোখ খোলা রেখেছে। আরাফ কাছে ঘেঁষতেই রুহানি শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আরাফ থতমত খেয়ে গেল। বেশ খানিকক্ষণ পর রুহানি তাকে ছেড়ে তার কপালে অধর ছোঁয়ালো। আরাফের ইতস্তত ভাব বেশ বুঝতে পারল সে। শুকনো হাসল রুহানি। আরাফ সেই হাসিটা দেখল না। সে রুহানির রোজকার আবদার পূরণ করার জন্য প্রস্তুত। আবারও সেই যান্ত্রিক স্পর্শ পাচ্ছে রুহানি। যেই স্পর্শে ভালোবাসা নেই, উষ্ণতা নেই। দ্বিধার অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে আরাফের সামনে। রুহানি আরাফকে সরিয়ে দিল। হালকা ঝুঁকে বেডসাইড বাতিটি জ্বালিয়ে দিল। রুহানির দিকে তাকালো না আরাফ, চোখ সরিয়ে নিল। বেশ আঘাত লাগলো রুহানির মনে। নিজেকে গুছিয়ে আরাফের চোখের চশমাটা টেবিল থেকে নিয়ে যত্নের সাথে ওড়না দিয়ে মুছে আরাফের চোখে পরিয়ে দিল। আরাফ এবার তাকালো রুহানির দিকে। আরাফের দুহাত নিজের হাতে আবদ্ধ করল সে। আরাফ ভ্রুকুচকে বলল, কিছু হয়েছে? রুহানি না সূচক মাথা নেড়ে বলল, আজ কিছু মিনিট গল্প করব তোমার সাথে। আজই না হয় এই ঘরে আমাদের শেষ গল্প হোক। মানে? রুহানি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার না বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বউ সাজা, ধুমধাম করে বিয়ে করা, বিয়ের পর স্বামীর সাথে ঘুরতে যাওয়া, পাক্কা গিন্নি হওয়া, স্বামীকে মজার মজার রান্না করে খাওয়ানো, একসাথে বৃষ্টিতে ভেজা, একসাথে প্রতি রাতে গল্প করা। একটা হ্যাপি এন্ডিং সংসার চেয়েছিলাম আমি। পড়াশোনা নিয়ে আমার অত আগ্রহ ছিল না, কিন্তু আজ সবার জীবন আর নিজের জীবনের বাস্তবতা দেখে মনে হচ্ছে
আমরা নিজেদের নিয়ে রূপকথার গল্প সাজাই, কিন্তু সেই রূপকথার গল্প বাস্তবায়িত হয় না। স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। আমরা যা চাই তা পাই না। পেয়ে গেলে হয়তো এই পৃথিবীটা পরীক্ষা ক্ষেত্র হতো না। কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়। যেমন অরু, আহানব ভাইয়া, তুর্য ভাইয়া, সবার লাইফে কোনো না কোনো সমস্যা। আমাদেরটাও তো আর রূপকথার গল্পের মতো হবে না, অপূর্ণতা তো থাকবেই। আরাফ চুপ করে রইল। রুহানি আরাফকে নীরব দেখে বলল, আমি আপনাকে জোর করব না, অনেক হয়েছে আরাফ। আমি এতটাও স্বার্থপর নই। আপনি অনেক ভালো। আমার জীবন বাঁচানোর জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তে প্রতিনিয়ত আপনাকে মরতে হচ্ছে। আমি আপনাকে প্রমিস করছি, আমি আমার জীবনকে খুব ভালোবাসবো। আমার অতীতে যা হয়েছে তার জন্য কখনো নিজের ক্ষতি করব না। নিজেকে ভালোবাসবো। তবু আপনি নিজেকে অন্তত শেষ করে দেবেন না। আপনার আমাকে মনের বিরুদ্ধে গিয়ে মেনে নিতে হবে না। আরাফ অবাক হয়ে রুহানির দিকে তাকিয়ে রইল। তাদের চোখাচোখি হতেই রুহানি বলল, আমি সব জেনে গেছি। কিভাবে জেনেছি এটা বিষয় না। আমার বাবা আপনার মায়ের সাথে অনেক অন্যায় করেছে। আপনি আমাকে ক্ষমা করবেন না প্লিজ। আমাকে দেখলে আপনার অবশ্যই ঘেন্না লাগা উচিত। আমি আপনার জায়গায় হলে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করতাম। আরাফ, আপনি অবশ্যই আপনার মাকে ইনসাফ দেবেন। আমি আপনাকে সাহায্য করব। যে এই কাজ করেছে সে শান্তিতে কেন থাকবে, আর আপনি কেন ভেতরে ভেতরে কষ্ট পাবেন? আরাফ চোখ নামিয়ে নিল। দু হাত দিয়ে শক্ত করে নিজের হাঁটু চেপে ধরল। তাতে দাঁত চেপে রাখল সে। কপালের রগ ভেসে উঠেছে তার। রুহানি গালে হাত রাখতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করলো আরাফ। রুহানি হাত সরিয়ে নিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো ভালোবাসি। বিয়ের পর ভালোবাসা হয়ে যায়, টান চলে আসে সংসারের প্রতি। কিন্তু সব সত্য জানার পর আমি আপনাকে জোর করতে পারবো না। আমরা না হয় এভাবেই থাকি। আপনি আমার স্যার হয়েই থাকবেন। আমার নতুন অভিভাবকের মতো আমার জন্য কি ভালো কি মন্দ এসব বলবেন। আমিও কিছু শুনবো, কিছু শুনবো না। এই বলে রুহানি দুষ্টু হাসি দিল। আরাফ রুহানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুহানি হাসি থামিয়ে বলল, আমাদের সম্পর্কটা গুরু শিষ্যের মতো হবে। আপনাকে অনেক জ্বালাবো আমি, কিন্তু কখনো জোর করব না। আপনার এই সম্পর্কে যা সিদ্ধান্ত নেওয়ার আমি মেনে নিব। আপনি যদি আমাকে ছেড়ে দিতে চান, রাখতে চান, ভালোবাসতে চান, সব আপনার ইচ্ছা। আরাফ উঠে দাঁড়ালো। রুহানিও দ্রুত উঠে দাঁড়ালো। অজানা কারণে তার বুক ঢিপ ঢিপ করছে। কথাগুলো বলে কি ভুল করে ফেলেছে সে? মনে ভয় জেগে ধরেছে। রুহানি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান? আরাফ ক্ষীণ কণ্ঠে বলল, তোমাকে থ্যাঙ্কস আমাকে বোঝার জন্য। তুমি এতটা ম্যাচিউর কথা বলবে আমি আশা করিনি। রুহানি ওড়না আঁকড়ে ধরল। চোখ বন্ধ করে বারংবার আল্লাহর কাছে চাইতে লাগলো আরাফ যাতে অন্তত সম্পর্ক শেষ করার কথা না বলে। আরাফ স্বস্তির শ্বাস ফেলে রুহানির দিকে ফিরল। রুহানি আরাফের মুখোমুখি হতেই জোরপূর্বক হাসল। আরাফ বলল, তুমি মনে কষ্ট নিও না। এই সিদ্ধান্ত নিয়ে আমি একটুও আফসোস করছি না। আমার এমনিতেই বিয়ে করতে হতো। বাবা আমার ইন্টার্ন শেষ হলেই হয়তো মেয়ে খোঁজা শুরু করতো। তাই বিয়ে নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারছি না। রুহানি ব্যস্ত কণ্ঠে বলল, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করব। তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে সব দিব। কোথাও ঘুরতে যেতে চাইলে নিয়ে যাব। তুমি আমাকে সব বলতে পারো। আপনার যা ইচ্ছে, আপনার যতটুকু সাধ্য হয়। আমার কোনো অভিযোগ থাকবে না। তুমি কি তাহলে এই রুমে একা থাকতে পারবে? আমি পাশের রুমে থাকি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি তো বাসে একাই থাকতাম। উল্টো কেউ পাশে থাকলে আমার ঘুম আসতো না। কথাটি বলেই রুহানি হাসল। আরাফ শুকনো হেসে বলল, থ্যাংক ইউ। আমি আমার জিনিসপত্র পাশের রুমে নিয়ে যাই। রুহানি হালকা হেসে বলল। হ্যাঁ। আরাফ মুচকি হেসে তার ঘড়িটা নিয়ে নিল। রুহানি কাপা কণ্ঠে বলল, আপনার বাবা কিছু মনে করবেন না।
আপনি কি এখন থেকে পাশের ঘরেই থাকবেন? হ্যাঁ, তোমার তো সমস্যা নেই তাই না? না, আমার তো সমস্যা নেই, কিন্তু এটা তো আপনার রুম। আপনি বললে আমি না হয় অন্য রুমে চলে যাই। না না, সমস্যা নেই আমার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ করো। কোনো গেস্ট আসলে তখন কি আপনার আমার সাথে থাকতে হবে? না, কেউ আসে না এই বাসায়। আমি আর বাবাই থাকি। কেউ কিছু মনেও করবে না, বাবাও কোনো প্রশ্ন করবে না। উনি চুপচাপই থাকেন। তাহলে আজই আমাদের এই ঘরে শেষ রাত ছিল। আরাফ রুহানির দিকে তাকালো। রুহানি মুস্কি হেসে বলল। একটা সেলফি তুলি। আরাফ হেসে বলল। ওকে। রুহানি ফোন বের করে আরাফের পাশে এসে দাঁড়ালো। আরাফের গায়ের ঘ্রাণ শেষবার অনুভব করলো। এরপর ছবি তুলে আরাফের দিকে তাকালো। আরাফও নিঃশব্দে চলে গেল। যাওয়ার আগে দরজাটাও বন্ধ করে দিয়ে গেল। রুহানি স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। এরপর ধীর পায়ে দরজার কাছে এসে ভেতর থেকে দরজাটি লাগিয়ে দিল। কি মনে করে দরজায় কান লাগালো সে। পাশের রুমে দরজা লাগানোর শব্দ হলো। আরাফ কি তবে একটুও দরজার কাছে দাঁড়ায়নি? এই 1.5 মাসের সম্পর্ক বিচ্ছেদে কি একটুও কষ্ট হচ্ছে না তার? মানে ফোনের স্ক্রিনে থাকা আরাফের ছবিটিতে চুমু খেলো। ধীর পায়ে বিছানার কাছে এলো। আরাফ যেই পাশে ঘুমায় সেই পাশে চুপচাপ শুয়ে পড়ল। আরাফের বালিশে নাক ডোবালো। অস্ফুট স্বরে বলতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে, কেমন হাহাকার চারপাশে, কেমন শূন্যতা, কেমন একাকিত্ব। কি ভয়ঙ্কর এই বর্ষার রাত। বাইরে বৃষ্টি, অথচ আমি একা। বৃষ্টি আর সে। এই ক্যাপশনে আমার ছবি দেওয়া হলো না আর। আমার স্বপ্ন, আমার ক্যাপশন, আমার রূপকথার রাজ্য হারিয়ে গেল। পৃথিবীর সেই গল্প রচনা করা হলো না। রুহানি আরাফের বালিশ বুকে নিয়ে বলল। আপনি যদি আমাকে ভালোবাসতেন আরাফ, কত সুন্দর একটা রূপকথার গল্প হতো আমাদের। আমি তো অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু এখন আপনার ভালোবাসা পাওয়ার গর্ব আমার আর করা হবে না। সব ওই সায়ন্তী মেয়েটার কপালে চলে গেল। থাক, সে শুধু ভালোবাসাই তো পেয়েছে। আরাফ হয়তো মেয়েটাকে পেলে খুব সুখী হতেন, কিন্তু আমি না এলেও কি তিনি মেয়েটাকে পেতেন না। তাই এখানে আমার কোনো দোষ নেই। রুহানি বালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। রুহানি ফুপিয়ে উঠল। শব্দ বাইরে না যাওয়ার জন্য ফ্যান চালু করে দিল। মুখে ওড়না চেপে আরাফের বালিশটা বুকে জড়িয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ কাঁদল সে। একটু পরপর দরজার কাছে এসে দাঁড়ালো। আরাফ যদি দরজার কাছে এসে দাঁড়ায়, যদি রুমের বাইরে দাঁড়িয়ে বলে। দরজা খুলো রুহানি, আমার তোমাকে ছাড়া ঘুম আসছে না। তুমি আমার অভ্যাস হয়ে গেছো। কিন্তু না, এমন কিছুই হলো না। সারা রাত অনর্থক অপেক্ষা করল রুহানি। ভোর হতেই দরজা খোলার শব্দ হলো। রুহানি এলোমেলো পায়ে দরজায় কান রাখলো। আরাফ নামাজের জন্য বেরিয়েছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। বারান্দা থেকে আরাফকে মসজিদে যেতে দেখেছে সে। রুহানি নিজেকে আড়াল করে রেখেছে। সে ভেবেছে আরাফ তার কথা ভেবে এক নজর পেছন ফিরে বারান্দার দিকে তাকাবে, কিন্তু তাও হলো না। রুহানি ঘরে চলে এলো। অরুণিকার বলা কথাটি তার মাথায় ঘুরছে। ভালোবাসা প্রচুর যন্ত্রণাদায়ক। যে ভালোবেসেছে তার ভালোবাসা হারানোর যন্ত্রণা ভয়ঙ্কর। মস্তিষ্কের চাপ, বুকে অদৃশ্য ভার, গলায় কাটা বিঁধে থাকা, হাত পা অসাড় হয়ে আসা। অনিশ্চিত অপেক্ষার বোধহয় দিন পার করবে রুহানি। কখন শেষ হবে এই অপেক্ষা সে নিজেও জানে না। মাঝপথে মোটর সাইকেলে ব্রেক কষল তাহমিদ। বাড়তে লাগলো তার স্পন্দন। মোটর সাইকেল থেকে নেমে হেলমেট খুলল। তার চোখজোড়া স্থির হয়ে আছে একটি মার্কেটের সামনে। বুকে হাত রাখলো সে। চোখজোড়া ঝাপসা হয়ে এলো তার। দূর থেকে যেন ভেসে এলো একটি পরিচিত স্বর। তাহমিদ ঠোঁট চেপে ধরল। সামনে দাঁড়িয়ে আছে তার চন্দ্রিমা। উভয়ের চোখাচোখি হলো। তাহমিদ নীরবে দাঁড়িয়ে রইল। তাহমিদের চন্দ্রিমার পরনে দামি পোশাক। সে তাকিয়ে আছে তার মিষ্টি মশাইয়ের দিকে, কিন্তু সেই দৃষ্টি বেশ অপরিচিত। ড্রাইভার কিছু একটা বলতেই শতাব্দীর ফুঁস ফিরল। সে তাহমিদের দিকে এক নজর তাকিয়ে গাড়িতে উঠে বসল। মিনিট খানিক পর গাড়িটা চলে গেল। তাহমিদ মলিন হাসল।
আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে চিনতে পারোনি? চন্দ্রিমা হয়ে তো এসেছ। আজ হঠাৎ মনের আকাশে তোমার দেখা পেলাম। তুমি হয়তো আমার থেকে দূরে আছো, কিন্তু আমার হৃদয়ে তো চলছে আকর্ষণ। আজ তোমার মুছে যাওয়া স্মৃতিতে আমার শাসন। আমার চন্দ্রিমা, প্রিয় চন্দ্রিমা, আবারও হারিয়ে ফেললাম তোমায়।